বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা মডিফায়ারের উপরে একটি ক্লাস নেব। অলরেডি মডিফায়ারের উপরে অনেকগুলো ক্লাস আমি নিয়েছি, সেগুলো ফেসবুকের এই প্রোফাইলে রয়েছে। এছাড়াও আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটিতেও রয়েছে। সেখান থেকে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। এছাড়া তোমাদের কাছে যে বইগুলো রয়েছে সেই বইগুলোতেও আশা করি এ বিষয়ে বিস্তর বিস্তর আলোচনা আছে, এবং ক্লাসেও তোমরা হয়তো কখনো কখনো এই বিষয়টি পড়েছো। তো আমি আশা করি যে যে প্রাথমিক যে প্রস্তুতি বা ডিসকাশন সেটা কিছুটা হয়েছে। এখন প্র্যাকটিসের পালা। আমি আরেকটি ক্লাসে একটি মডিফায়ারের উদাহরণ প্র্যাকটিস করে দেখিয়েছি, যেভাবে পরীক্ষাতে যেভাবে আসে ঠিক সেভাবে। তো আজকে আমি দুটো মডিফায়ারের উপরে দুটো প্র্যাকটিস করব, দুটো কোশ্চেন। এবং এই কোশ্চেন দুটো আমি অলরেডি ফেসবুকে দিয়ে দিয়েছিলাম, তোমরা সেখান থেকে দেখতে পারো। এবং আমি বলেছিলাম যে সেগুলো তোমরা ব্যক্তিগতভাবে আগে সমাধান করো, তারপরে যদি সমস্যা হয়, এবং যেখানে যার 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 কমেন্টে উত্তরগুলো দেওয়ার জন্য বলেছিলাম। তো আজকে সেই কোশ্চেন দুটোর ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমি তোমাদেরকে ক্লাসটা নিব। তো ঠিক আছে, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমরা দেখি যে আজকের প্রশ্নটি কি ছিল। ওকে, মডিফায়ার প্র্যাকটিস। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ দেলোয়ার হুসাইন, MA অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ELT ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আজকে আমার প্রথম যে কোশ্চেনটি সেটি ছিল, ওকে আমরা বলি যে এখানে 10টি শূন্যস্থান আছে। 10টি শূন্যস্থানের মধ্যে 10টি সঠিক হলে তোমরা 5 মার্ক পাবে, এবং প্রতিটিতে 0.5 করে নম্বর। নতুন সিলেবাসে কিছুটা পরিবর্তন এসেছে, তো যাই হোক আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব। আগে এই শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করি। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, মাঝখানে আছে ডিরেকশন। এই ডিরেকশনে বলা আছে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে এই যে নাউনটা মর্নিং, এই মর্নিংটাকে প্রি মডিফাই করতে বলেছে। প্রি মডিফাই মানে এর পূর্বে একটা মডিফায়ার বসাতে হবে, এবং সেটা কি ধরনের মডিফায়ার হবে? সেটা হবে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কি? নাউন অ্যাডজেক্টিভ হলো, আমি আগে আলোচনা করেছি বিস্তারিত, নাউন অ্যাডজেক্টিভ হলো কোনো নাউন থেকে উৎপত্তি হওয়া কোনো অ্যাডজেক্টিভ, অথবা বলতে পারো যে সরাসরি কোনো নাউনকেও আমরা নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি। ওকে, তাহলে এই মর্নিং এর পূর্বে একটি নাউন অ্যাডজেক্টিভ বসিয়ে এটাকে প্রি মডিফাই করার জন্য তোমাদেরকে বলা হয়েছে। তো ইট ওয়াজ এ কোল্ড ড্যাশ মর্নিং, ঠান্ডা মর্নিং। এখন ঠান্ডা কোন সময় পড়ে? শীত, গ্রীষ্ম, বর্ষা, কখন? নিশ্চয়ই শীত। তাহলে শীতের ইংরেজি হচ্ছে উইন্টার। তো এখানে আমরা দিব উইন্টার। ইট ওয়াজ এ কোল্ড উইন্টার মর্নিং। ওকে, এবং উইন্টার শব্দটি একটি নাউন। হ্যাঁ, তো নাউনের পূর্বে বসলে সেই পূর্বের নাউনটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, তার মানে সেটি হলো নাউন অ্যাডজেক্টিভ। ওকে, আশা করি ক্লিয়ার। সো ইট ওয়াজ এ কোল্ড উইন্টার মর্নিং। আ ফার্মার ওয়াজ গোয়িং টু হিজ ফিল্ড। একজন কৃষক তার জমিতে যাচ্ছিলেন। সিড, সিড অর্থ হচ্ছে বীজ। হ্যাঁ, আচ্ছা, এখানে বলেছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এই যে গোয়িং টু হিজ ফিল্ড, এই যে গোয়িং টু হিজ ফিল্ড, এটাকে পোস্ট মডিফাই করতে বলছে। হ্যাঁ, যে সে মাঠে যাচ্ছিল, এই যাচ্ছিল, যাচ্ছিল এবং পরে আছে বীজ। হ্যাঁ, তো যাচ্ছিল, এই যাচ্ছিল যে ক্রিয়াপদটি, এটার পরে পোস্ট মডিফাই করতে হবে এটাকে। এটার পরে একটা ইনফিনিটিভ বসিয়ে এটাকে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে। এখন আমরা জানি যে কৃষক মাঠে যান কেন? বীজ বপন করতে যান। তাহলে এই যে বীজ বপন করা, বীজ তো এখানে আছে, আর বপন করা ইংরেজি হচ্ছে টু সো। টু সো, TO2 আর SOW, সো। তো সো অর্থ হচ্ছে বপন করা। এখন পুরো সেন্টেন্সটা তাহলে কি দাঁড়ায়? আ ফার্মার ওয়াজ গোয়িং টু হিজ ফিল্ড টু সো সিড। টু সো সিড। তো এখন টু সো সিড, পুরো বাক্যটির অর্থ হয় যে একজন কৃষক মাঠে যাচ্ছিলেন বীজ বপন করতে। এই যে করতে, করতে, এটি হচ্ছে এখানকার ইনফিনিটিভ। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভটা এখানে টু সো। ওকে, টু সো,
SOW, সো। আচ্ছা, অন দ্য ওয়ে, পথিমধ্যে, হি স এ স্নেক, পথিমধ্যে তিনি একটি সাপ দেখলেন, অন দি গ্রাউন্ড, অন দি গ্রাউন্ড, মাটিতে। আচ্ছা, এখন এখানে এই যে স্নেকটাকে দেখলেন, এই স্নেকটার অবস্থা এখানে বর্ণনা করতে হবে। কি বলেছে? পোস্ট মডিফাই দ্য নাউন স্নেক, এই স্নেককে পোস্ট মডিফাই করতে বলেছে উইথ দ্য প্রেজেন্ট পার্টিসিপল, একটি প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা। আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, ভার্বের আইএনজি যুক্ত ফর্মকে প্রেজেন্ট পার্টিসিপল বলে যদি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। এখন স্নেকটি মাটিতে কি অবস্থায় ছিল সেটি বললেই হয়, মাটিতে শুয়ে ছিল হতে পারে, তাই না? তো শোয়া ইংরেজি হচ্ছে লাই, এল আই, হ্যাঁ লাই। এখন লাই থেকে যদি আমরা লাই, তাই এই লাই থেকে আমরা যদি পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল করি তাহলে আইএনজি যোগ করতে হবে, আইএনজি যোগ করলে হবে LYING, লাইং, LYING, লাইং। তো হি স এ স্নেক লাইং অন দ্য গ্রাউন্ড, তিনি একটি সাপ দেখলেন যে সাপটি মাটিতে শুয়েছিল, লাইং অন দ্য গ্রাউন্ড। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করা কোনো ফর্মকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা, এখন অ্যাডজেক্টিভের কাজ করে, তো এখানে সাপটাকে আমরা কিভাবে দেখতে পাই? শুয়ে থাকা অবস্থায়। শুয়ে থাকা ইংরেজি হচ্ছে লাই, লাই শুধু আইএনজি যোগ করলে হবে লাই। তাহলে একটা মাটিতে শোয়া সাপ তিনি দেখলেন। দি ফার্মার ওয়েন্ট নিয়ার ইট, কৃষক ওই সাপটির কাছে গেলেন। ড্যাশ হোয়াট হ্যাপেন টু ইট, এটার কি ঘটেছিল। ওকে, এখানে একটা গ্যাপ আছে, তো তিনি সাপটির নিকটে গেলেন, এটার কি ঘটেছিল, রাইট? আচ্ছা, তাহলে আমরা গেস করতে পারতেছি, তারপর আমরা ইনস্ট্রাকশনটা দেখি। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই যে ওয়েন্ট নিয়ার ইট, তার কাছে গেল, এই কাছে গেল এইটাকে পোস্ট মডিফাই করতে হবে, মানে এটার পরে একটা মডিফায়ার বসাতে হবে। আচ্ছা, কি বসানো লাগবে? ইনফিনিটিভ, উইথ অ্যান ইনফিনিটিভ, আমাদেরকে একটা ইনফিনিটিভ বসাতে হবে। এখন কৃষক সাপটির নিকটে গেল, কি ঘটেছিল, কি ঘটেছিল, তাহলে আমরা বুঝতেছি একটা গ্যাপ আছে। এই গ্যাপটা আমরা কি দিতে পারি, যে আমি একটা 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 জায়গায় গেলাম, কি ঘটেছিল তা দেখতে, তাই তো, তা দেখতে, এই যে দেখতে কথাটা, এটা এখানে বসাতে হবে। তাহলে কৃষক সাপটির নিকটে গেলেন, উহার কি ঘটেছিল তা দেখতে। তা দেখা ইংরেজি হচ্ছে টু সি, টু সি, যেহেতু ইনফিনিটিভ লাগবে, ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত মূল ভার্ব এবং সেটা নাউনের কাজ করবে। তাহলে টু সি হোয়াট হ্যাপেন টু ইট, কৃষক সাপটির নিকটে গিয়েছিলেন দেখতে যে এটা কি ঘটেছিল। তো টু সি, ইট ওয়াজ অলমোস্ট ডেড ইন কোল্ড, এই সাপটি প্রায় মৃত হয়ে পড়েছিল ঠান্ডায়, ঠান্ডায় প্রায় মারা যাচ্ছিল। হি টুক পিটি অন দ্য স্নেক, কৃষক এই সাপটির উপরে দয়া করলেন। টুক পিটি অন দ্য স্নেক, টুক পিটি অন দ্য স্নেক, সাপটির উপর দয়া হলো। হি পুট ইট ড্যাশ অ্যান্ড ব্রট ইট হোম, হি পুট ইট ড্যাশ অ্যান্ড ব্রট ইট হোম। তো তিনি সাপটিকে দেখলেন, কি ঘটলো, এরপর তার দয়া হলো, এরপর তিনি সেটিকে রাখলেন এবং বাড়ি নিয়ে আসলেন। এখন রাখলেন কোথায় সেটি এখানে বসাতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। একটা প্রিপোজিশন যুক্ত নাউন বা প্রোনাউন যা থাকুক না কেন, সেটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এখন তিনি রাখলেন, এই সাপটি রাখলেন, কোথায় রাখতে পারেন? তিনি তার ব্যাগে রাখতে পারেন, তার বাস্কেটে রাখতে পারেন, হ্যাঁ, তার পকেটে রাখতে পারেন। সো হি পুট ইট অন হিজ বাস্কেট অথবা ইন হিজ ব্যাগ অ্যান্ড ব্রট ইট হোম, এবং এটাকে বাড়ি নিয়ে আসলেন। ওকে, তো বাস্কেট আমরা দিতে পারি, হি পুট ইট অন হিজ বাস্কেট, অন তো আমরা জানি ও এন অন, আর বাস্কেট BASKET, বাস্কেট, আই এম সরি, BUSKET, বাস্কেট। তো হি পুট ইট অন হিজ বাস্কেট অ্যান্ড ব্রট ইট হোম। আর আরেকটি কি হতে পারে, হি পুট ইট ইন হিজ ব্যাগ অ্যান্ড ব্রট ইট হোম, তিনি এটাকে ব্যাগে রাখলেন এবং বাড়ি নিয়ে আসলেন। ডেঞ্জারাস, রাইট, সাপকে ব্যাগে রাখা, বাট এটা যেহেতু মৃত প্রায় ছিল, তো সমস্যা ছিল না। ড্যাশ, প্রথমেই ড্যাশ দিয়েছে, হি টুক কেয়ার অফ ইট, তিনি এর যত্ন নিলেন। হি টুক কেয়ার অফ ইট, তিনি এর যত্ন নিলেন। প্রি মডিফাই দ্য ভার্ব উইথ দ্য প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে, যার মাধ্যমে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব। তো হি টুক কেয়ার অফ ইট, এখন আমরা আগে বলেছি যে হি পুট ইট অন হিজ বাস্কেট অ্যান্ড ব্রট ইট হোম, তিনি তার সাপটাকে বাস্কেটে রাখলেন এবং বাড়ি নিয়ে আসলেন। তো
আমরা বলতে পারি বাড়ি নিয়ে এসে, ব্রিং ইন হোম, রাইট? ব্রিং ইন দ্য স্নেক অ্যাট হোম, অথবা ব্রিং ইন হোম, শুধু ব্রিং ইন হোম দিলেও হয় বা কাম ইন হোম দিলেও হয়, যে তিনি বাড়ি এসে বা সাপটিকে বাড়ি নিয়ে এসে, কাম ইন হোম বা ব্রিং ইন ইট হোম, হ্যাঁ, হি টুক কেয়ার অফ ইট, তিনি এর যত্ন নিলেন। ব্রিং ইন আমরা জানি BRING, ব্রিং ইন হোম, হি টুক কেয়ার অফ ইট, তিনি এর যত্ন নিলেন। দেন হি গেভ ইট ড্যাশ, তারপর তিনি এটাকে দিলেন, কি দিলেন? মানে বলছে মিল্ক, প্রি মডিফাই দ্য নাউন, এই মিল্ককে প্রি মডিফাই করতে বলেছে, তো তিনি এটাকে দুধ দিলেন। এখন দুধ এখানে প্রি মডিফাই করতে হবে, আমরা বলতে পারি এখানে হট মিল্ক, গরম দুধ দিলেন, অথবা তিনি এটাকে কিছু দুধ দিলেন, সাম মিল্ক হতে পারে, হ্যাঁ, সাম মিল্ক অথবা হট মিল্ক ইত্যাদি। তো বা কাউ মিল্ক হতে পারে। তো হি গেভ ইট মিল্ক, মিল্কের পূর্বে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো, কাউ মিল্ক হতে পারে, বা কি বলে, হট মিল্ক হতে পারে, কিংবা এটা সাম মিল্ক হতে পারে, কিছু দুধ দিলেন। ওকে, সুন দ্য স্নেক গট ওয়েল, ওই দুধ পান করে সাপটি দ্রুতই সুস্থ হয়ে গেল। আচ্ছা, ইট বিগ্যান, সুস্থ হয়ে যাওয়ার পরে, ইট বিগ্যান ড্যাশ উইথ দ্য চিলড্রেন অফ দ্য ফার্মার, এই সাপটি তখন সুস্থ হওয়ার পরে কৃষকের ছেলে মেয়েদের সাথে, বাচ্চাদের সাথে কি করতে শুরু করলো? বিজ্ঞান, বিজ্ঞান মানে শুরু করলো, হ্যাঁ, তো ইনফিনিটিভ দিয়ে এটাকে পোস্ট মডিফাই করতে হবে। এখন সাপটি সুস্থ হয়ে তার বাচ্চাদের সাথে কি করতে শুরু করলো? খেলতে শুরু করলো, টু প্লে উইথ দ্য চিলড্রেন, ইট বিগ্যান টু প্লে, টু PLAY, okay, to play with the children of the farmer. But the snake showed its dash nature and bite one of the children. But the snake showed its dash nature and bite one of the children. এখানে বাইট হবে না, বিট হবে, BIT বিট। বাইট হলো প্রেজেন্ট টেন্স, বিট হলো পাস্ট টেন্স। ওকে, বাট দ্য স্নেক শোড ইটস ড্যাশ নেচার অ্যান্ড বাইট ওয়ান অফ দ্য চিলড্রেন, কিন্তু সাপটি তার যে হিংস্র নেচার সেটা প্রদর্শন করলো। তো হিংস্র নেচার ইংরেজি হচ্ছে ডেঞ্জারাস নেচার, অথবা ওয়াইল্ড নেচার, ফেরোশাস নেচার, অথবা ব্যাড নেচার। ওকে, সো দ্য এতক্ষণ কৃষক মনে করেছিলেন এটা মরা সাপ, এটাকে যত্ন নিলেন, যত্ন নেওয়ার পরে এটাকে দুধ পান করাইলেন, এরপরে সুস্থ হইলো, সুস্থ হওয়ার পরে সে তার বাচ্চাদের সাথে খেলা শুরু করলো, হ্যাঁ, কিন্তু সাপের সেই যে মানে হিংস্র নেচার সেটা সে একদিন শো করলো। বাট দ্য স্নেক শোড ইটস ফেরোসাস নেচার, ডেঞ্জারাস নেচার, অথবা ওয়াইল্ড নেচার, অথবা ব্যাড নেচার, যা বলি আমরা, এটার মন্দ যেই প্রকৃতি সেটা সে প্রকাশ করলো। অ্যান্ড বিট ওয়ান অফ দ্য চিলড্রেন, এবং একটা বাচ্চাকে সে কামড় দিল। ওকে, ড্যাশ, তারপর কি আছে, দ্য ড্যাশ দ্য ফার্মার কিল দ্য স্নেক, এখানে বলেছে যে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে প্রি মডিফাই করতে। এখন একজন কৃষক নিশ্চয়ই রাগ হয়েছেন, রাগ হয়ে সাপটিকে মেরে ফেলেছেন। সো বিইং অ্যাংরি দ্য ফার্মার কিল দ্য স্নেক, বিইং অ্যাংরি দ্য ফার্মার কিল দ্য স্নেক। ওকে, সো অ্যাংরি হয়ে তিনি সাপটিকে মেরে ফেললেন। অথবা এই যে এই ঘটনা দেখে, সিইং দ্য ইনসিডেন্ট, হ্যাঁ, এই ঘটনাটি দেখে দ্য ফার্মার কিল দ্য স্নেক, ফার্মার তখন স্নেকটিকে মেরে ফেললেন। তাহলে সাপটিকে পালন করলেন, আর সুস্থ হলো, তারপর সে খেলাধুলা শুরু করলো তার বাচ্চাদের সাথে, অথবা সে একদিন তার যে মন্দ নেচার সেটা দেখালো এবং তার একটি বাচ্চাকে কামড় দিল। তখন কৃষক রাগান্বিত হয়ে, বিইং অ্যাংরি, অথবা সিইং দ্য ইনসিডেন্ট, হি কিল দ্য স্নেক, এই ঘটনা দেখে তারপরে তিনি স্নেকটাকে মেরে ফেললেন। তো দ্যাটস ইট। এটি ছিল প্রথম কোশ্চেনটি। দ্বিতীয় কোশ্চেনটি হলো আরো বড়, লং টাইম অ্যাগো, অনেক আগে, হ্যামেলিন ড্যাশ, এখানে বলেছে অ্যাপোজিটিভ বসাতে। তো হ্যামেলিন একটি শহর, আমরা বলতে পারি আ নাইস টাউন, হ্যামেলিন আ নাইস টাউন, অথবা বিউটিফুল টাউন, ওয়াজ ফুল অফ র্যাটস, এটা ইঁদুরে ভরে গিয়েছিল। তো এখানে আমরা একটা ব্যাখ্যামূলক শব্দ বলবো যে হ্যামেলিন শহরটি সম্পর্কে, এটি কোন দেশে হতে পারে সেটি বসাতে পারি, অথবা এটি কেমন ছিল সেটি, এটা কি সেটিও হতে পারে। আমরা আপাতত একটি শহরের কথা বলি। তো হ্যামেলিন আ নাইস টাউন অথবা নাইস সিটি ওয়াজ ফুল অফ র্যাটস, এটি ইঁদুরে ভরে গিয়েছিল। সো হ্যামেলিন আ নাইস সিটি ওয়াজ ফুল অফ র্যাটস। দি র্যাটস ওয়্যার ড্যাশ বিগ, দ্য র্যাটস আর ভেরি বিগ হতে পারে,
কিন্তু এখানে একটু আমরা পড়তে হবে আগে। The rats were dash big and fierce that they fought the dogs, killed the cats and hid the babies. তো র্যাটস গুলো বড় ছিল এবং হিংস্র ছিল, ফিয়ার্স ছিল। দ্যাট দে ফট দ্য ডগস, তারা কুকুরের সাথে যুদ্ধ করত, বিড়াল মেরে ফেলেছিল এবং বাচ্চাদেরকে আক্রমণ করছিল। তাহলে আমরা এখানে সো দ্যাট এর যে একটা ক্লোজ আছে সেটির কথা মনে করতে পারি, যে ইঁদুরগুলো এতই বড় ছিল, যে এতই বড় এবং হিংস্র ছিল যে তারা কুকুরের সাথে লড়াই করেছিল, ইঁদুর বিড়ালকে মেরে ফেলেছিল এবং বাচ্চাদেরকে আক্রমণ করেছিল। তাহলে আমরা এখানে বলতে পারি সো দ্যাট। ওকে, the rats were so big and fierce, so big and fierce that they fought the dogs, killed the cats and hid the babies. Okay, in dash, in situation আছে এখানে, pre-modify the noun with a demonstrative। এই সিচুয়েশনের আগে আমরা আমাদেরকে একটা ডেমনস্ট্রেটিভ বসাতে হবে। আমরা জানি ডেমনস্ট্রেটিভ আছে আর্টিকেল এ এন্ড দি, এছাড়া আছে দিস এবং দ্যাট, দিস এবং দোজ। তো আমরা এখানে দিস বসাতে পারি। ইন দিস সিচুয়েশন, এই অবস্থায়, ইন দিস সিচুয়েশন, এই অবস্থায়, দ্য মেয়র অফ দ্য টাউন কল্ড এ মিটিং অফ দ্য এলিট পারসনস। তো এই অবস্থায় ওই শহরের মেয়র কি করলেন, একটা মিটিং ডাকলেন সম্ভ্রান্ত ব্যক্তিদের, এলিট পারসনদের একটা মিটিং ডাকলেন। তো ইন দিস সিচুয়েশন, এখানে আমরা দিস বসাবো। ওকে, তারপরে the meeting went on for dash time but there was no result. The meeting went on, ওই মিটিংটি চলতেছিল for dash time, নিশ্চয়ই লং টাইম হবে, for long time, অনেক সময় যাবত। এই টাইমের পূর্বে প্রি মডিফাই করতে বলেছে, এখানে কোনো কিছুই নির্দিষ্ট করে দেয়নি যে কোন শব্দ দিয়ে প্রি মডিফাই করতে হবে। সো আমরা এখানে লং শব্দটি ব্যবহার করি, বাট দেয়ার ওয়াজ নো রেজাল্ট। অ্যাট দ্যাট টাইম আ স্ট্রেঞ্জার অ্যাপিয়ার্ড, সেই সময় একটা অদ্ভুত বা অপরিচিত ব্যক্তি আসলো। অ্যাপিয়ার্ড ড্যাশ, সাডেনলি দিতে পারি, হঠাৎ করে আসলো। অ্যাট দ্যাট টাইম আ স্ট্রেঞ্জার অ্যাপিয়ার্ড সাডেনলি, একজন অপরিচিত ব্যক্তি হঠাৎ করে আবির্ভাব ঘটলো। হি ডিমান্ডেড 1000 গিল্ডার্স ফর ড্যাশ, তিনি 1000 গিল্ডার অর্থাৎ তৎকালীন মুদ্রা বা টাকা, হি 1000 টাকা সে চাইলো, ফর ড্যাশ, কিসের জন্য চাইলো, এখানে পার্টিসিপল বসাতে হবে। সো আমরা পার্টিসিপল বসাই, আইএনজি যুক্ত ভার্ব বসাই। ফর রিমুভিং হতে পারে, রিমুভিং দ্য র্যাটস ফ্রম দ্য টাউন, এই শহর থেকে ইঁদুরগুলোকে বিতাড়িত করার জন্য, অথবা হতে পারে ফর সেভিং দ্য টাউন ফ্রম দ্য র্যাটস, এই শহরটিকে ইঁদুরের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আমরা এটি ব্যবহার করি। হি ডিমান্ডেড 1000 গিল্ডার্স ফর সেভিং দ্য টাউন ফ্রম দ্য র্যাটস, ইঁদুরের আক্রমণ থেকে শহরটিকে রক্ষা করার জন্য তিনি 1000 টাকা বা গিল্ডার দাবি করলেন। দ্য মেয়র অ্যাগ্রিড, মেয়র রাজি হলেন। and the stranger, now called the Pied Piper of Hamelin, went out on the road. তো মেয়র রাজি হলেন, রাজি হওয়ার পরে ওই স্ট্রেঞ্জার মানে অজ্ঞাত ব্যক্তি, নাও কল দ্য পাইড পাইপার অফ হ্যামেলিন, বর্তমানে যাকে বলা হয় হ্যামেলিনের বাঁশিওয়ালা, ওয়েন্ট আউট, বের হয়ে গেলেন, অন দ্য রোড, রাস্তায়, অ্যান্ড স্টার্টেড, এবং শুরু করলেন। কি শুরু করলেন, এখানে বলেছে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে, অর্থাৎ টু প্লাস মূল ভার্ব বসাতে। তো তিনি কি শুরু করলেন, তিনি তার বাঁশি বাজানো শুরু করলেন। স্টার্টেড টু প্লে হিজ ফ্লুট, টু প্লে হিজ ফ্লুট, তার বাঁশিতে ফু দেওয়া শুরু করলেন। অথবা স্টার্টেড টু রিমুভ দ্য র্যাটস, সেটাও হতে পারে, তিনি ইঁদুরগুলোকে দূর করা শুরু করলেন। কিভাবে শুরু করলেন, এটা অবশ্য ওইটা ভালো হয় যে স্টার্টেড টু প্লে হিজ ফ্লুট, ফ্লুট হচ্ছে FLUIT, ফ্লুট, সে তার বাঁশিটা বাজানো শুরু করলেন, এটি ভালো হয়। তো বাঁশি বাজানো শুরু করার পরে দি র্যাটস ফলোড দ্য ড্যাশ ম্যান, ওই ম্যানটিকে, তো দ্য স্ট্রেঞ্জার, দ্য স্ট্রেঞ্জ ম্যান হতে পারে, আননোন ম্যান হতে পারে, অথবা নাইস ম্যানও হতে পারে। দি র্যাটস ফলোড দ্য স্ট্রেঞ্জ ম্যান, ওই অদ্ভুত লোকটিকে ইঁদুরগুলো অনুসরণ করা শুরু করলো। হু ওয়েন্ট আউটসাইড, যে মানে ওই ব্যক্তি যে আউটসাইডে চলে গেল, আউটসাইড অফ ড্যাশ টাউন, আউটসাইড অফ দি টাউন, এখানে দি দিলেই হবে। আউটসাইড অফ দি টাউন, ওই শহরের বাইরে চলে গেলেন, অর্থাৎ
হ্যামিলিনের বাঁশিওয়ালা রাস্তায় বের হলেন, বের হয়ে বাঁশি বাজানো শুরু করলেন। বাঁশির সুরের ইঁদুরগুলো তাকে অনুসরণ করা শুরু করলো, যিনি শহরের বাহিরে চলে গেলেন। অর্থাৎ তিনি ইঁদুরগুলো নিয়ে একদম শহরের বাহিরে চলে গেলেন। ওয়েন্ট আউটসাইড অফ দ্য টাউন। ওকে, দি ম্যান স্টপড নিয়ার এ রিভার। তিনি একটা নদীর কাছে থামলেন। বাট দ্য র্যাটস ডিড নট। কিন্তু ইঁদুরগুলো আর থামলো না। তিনি থামলেন কিন্তু ইঁদুরগুলো থামলো না। তাহলে কি দাঁড়ালো? ইঁদুরগুলো নদীতে পড়ে গেল। দে অল জাম্পড ড্যাশ অ্যান্ড ডাইড। এখানে প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে হবে। তো ইঁদুরগুলো লাফ দিল। কোথায় লাফ দিল? ইন দ্য রিভার। এই ইন দ্য রিভার এটাই হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। ইন হচ্ছে প্রিপজিশন, আর দি রিভার এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে সব মিলে হবে প্রিপজিশনাল ফ্রেজ। দে অল জাম্পড ইন দ্য রিভার অ্যান্ড ডাইড। তারা সকলেই নদীতে ঝাঁপ দিল এবং মরে গেল। ওকে, দ্যাটস ইট। এভাবেই হ্যামিলিয়ন শহরটি বেঁচে গেল। তো এই ছিল দুটো কোশ্চেন। তোমরা যারা সমাধান করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যাদেরটা সঠিক হয়েছে তাদের জন্য অভিনন্দন। আর যাদের ভুল হয়েছে তারা শুধরে নেওয়ার জন্য চেষ্টা করো। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মডিফায়ারের উপরে বিস্তারিত আলোচনা ফেসবুকের এই প্রোফাইলটিতে রয়েছে। এছাড়া এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ইউনিওয়েল একাডেমি এমডিএস, এখানেও পাওয়া যাবে। তো তোমরা তোমাদের সুবিধা মতো যেখান থেকে সহজ হয়, সুবিধা হয়, সেখান থেকে দেখে নিবে। আমার নেক্সট ক্লাস অর্থাৎ আগামীকাল যে ক্লাসটি হবে সেটি হলো প্রোনাউন রেফারেন্সের উপরে। আশা করি তোমরা সেটি করবে, এবং অলরেডি প্রোনাউন রেফারেন্সের উপরে দুটো প্রশ্ন ফেসবুকের প্রোফাইলে দেওয়া আছে। সেই দুটো প্রশ্ন সমাধান করার জন্য বলছি, এবং সেগুলো সমাধান করার পরে কমেন্টে তোমরা সঠিক উত্তরটি লিখে দাও। যাদের সঠিক উত্তর লিখে নাও, এবং সেটি তোমার একটি পরীক্ষার মতো হবে। আগামীকালকে আবার তার উপরে ক্লাস হবে, সো তখন তোমরা মিলিয়ে নিতে পারবা যে তোমার কতগুলো নম্বর পেলে এবং কতগুলো কাটা গেল। তো ওকে, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।